প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। প্রথম প্রতিক্রিয়াটার ব্যাপারটা আমার কাছে পুরো ব্যাপারটা এখনো মনে হচ্ছে যে একটা ট্রমার মধ্যে আছি। ধরেন বাংলাদেশের যে এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে যে বা যে অবস্থা চলছে, সেই জায়গাতে আপনি যদি যুক্তির খাতিরে ধরেও নেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে বিরূপ মনোভাব আছে, আওয়ামী লীগকে আপনি অপছন্দ করছেন প্রতিপক্ষ হিসেবে, হোয়াট এভার, কিন্তু আপনার যে অস্তিত্ব, সেই অস্তিত্বে তো আসলে মুক্তিযুদ্ধ আছে। এটা তো আসলে আওয়ামী লীগেরও ব্যাপার না, বিএনপিরও ব্যাপার না, বা অন্যান্য যারা আছে তাদেরও ব্যাপার না। এই মুক্তিযুদ্ধ, জয় বাংলা, একটা দেশ, একটা মানুষ, একটা ভূখণ্ড কিভাবে বাঁচে। এই যে আমি কলকাতাতে গেছি, কলকাতাতে মহাত্মা গান্ধীর ভাস্কর্য দেখেছি, নেতাজি সুভাষ বোসের ভাস্কর্য দেখেছি। কেন? নেতাজি সুভাষের নামে এয়ারপোর্ট আছে, রাস্তা আছে, মোড়ে 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 আমি কবি নজরুল, রবীন্দ্রনাথের ভাস্কর্য দেখেছি। এই জিনিসগুলো হচ্ছে মনে করিয়ে দেওয়া যে এই মানুষগুলো এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, তারা দেশের স্বাধীনতা সংগ্রামে, এই দেশের বিভিন্ন সময় তারা অবদান রেখেছেন এই দেশটাকে শেপ আপ করবার জন্য। এই যে জয় বাংলা, বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো হচ্ছে সিম্বল আমাদের স্বাধীনতার। আমরা যেভাবে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে এই বাংলাদেশকে স্বাধীন করেছি, এই সব দলই, এমনকি বিএনপির যে জিয়াউর রহমান আছে, তিনিও জয় বাংলা স্লোগান দিয়েছেন। সেই ইউটিউবে খুঁজলেই আপনি দেখতে পারবেন তার সেই ভাষণ। জয় বাংলাটা কোনো দলের স্লোগান না। জয় বাংলাটা যেমন ভারতে জয় হিন্দ বলা হয়, এটা হচ্ছে তাদের একটা ন্যাশনাল স্লোগান, এটা এক ধরনের আস্থা। ব্যাপারটা হচ্ছে যে মানে কমপ্লিটলি এটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের একটা অংশ। সবাই জয় বাংলা বলে যুদ্ধ করেছে, জয় বাংলা বলে পথ চলেছে। তো 2020 সালের 10ই মার্চ হাইকোর্ট তখন একটা রায় দেয় অ্যাডভোকেট বশির সাহেবের একটা রিটের প্রেক্ষিতে, যে প্রত্যেকটা দেশেরই তার স্পৃহার জন্য, তার উদ্দীপনার জন্য একটা কাল্ট ফিগারের প্রয়োজন হয়, স্লোগানের প্রয়োজন হয়। এটা একটা দেশের জন্য প্রয়োজনীয়। সেটাকে বিবেচনা করে জয় বাংলা স্লোগানটা ছিল আমাদের জন্য একটা স্লোগান। যেমন বক্তব্যের পরে জয় বাংলা স্লোগান বলা, এটার পরপর বাংলাদেশ বিমান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই স্লোগানটা চালু হয়েছে, যেটা আমরা অন্যান্য দেশেও দেখেছি তাদের জাতীয় স্পৃহা, জাতীয় উদ্দীপনার প্রয়োজনে। বাংলাদেশে এই জয় বাংলা স্লোগানটা ক আনা কার লাভ হলো বা কেন করা হলো, পুরো ব্যাপারটাই কিন্তু জয় বাংলা স্লোগানের দিকে যদি আপনি চোখ রাখেন, ব্যাপারটা জয় বাংলা স্লোগান নিয়ে না। ব্যাপারটা হচ্ছে যে ওরা যে বলছে যে বাংলাদেশের সংবিধান, 72-এর সংবিধান একটা ফ্যাসিবাদী সংবিধান, মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশে আঘাত দেওয়া হয়নি, পাকিস্তান বিদ্বেষ জারি রেখেছে। অর্থাৎ এই যে পাকিস্তান যখন জয় বাংলা শোনে, তখন পাকিস্তানের যে জরুরিটা ওঠে, পাকিস্তানের সাথে মানে বাবু, মানে একটা বিষয় আমি স্পষ্ট, আপনি খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিলেন জয় হিন্দের। আমরা যখনই এদেশে জয় হিন্দ বলি, বন্দে মাতারম বলি, তখনই আমাদের মধ্যে দেশভক্তি একটা মানে বলা যায় শিহরণ জেগে ওঠে। খুব স্বাভাবিক, আপনারাও যখন বাংলাদেশে ওপারে জয় বাংলা বলেন তখন একটা শিহরণ জাগে। এই যে এই জয় বাংলাকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে প্রথমত 71-এর মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে মোছার চেষ্টা, দ্বিতীয়ত পাকিস্তানপন্থী যে এই নতুন বাংলাদেশ, পাকিস্তানপন্থী নতুন বাংলাদেশের ধ্যান ধারণাকে বিশ্বের কাছে আরো সামনে নিয়ে আসা। রাইট। মানে পুরো ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ এখন আরেকটা, আমি আসলে এটাকে বাংলাদেশ বলি না, এটি পূর্ব পাকিস্তান হয়ে গেছে, একদম কমপ্লিটলি পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আপনি জানেন যে মেট্রো রেল থেকে আমাদের স্মৃতিসৌধ এবং আমাদের শহীদ মিনারের যে ছবিটা আছে সেটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ স্মৃতিসৌধ দেখার পরে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে, শহীদ মিনার দেখার পরে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের প্রশ্ন আসবে। আর এই প্রশ্নগুলো আসলেই অবধারিত ভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে টেনে আনতেই হবে। আপনি চান কিংবা না চান, আপনাকে বঙ্গবন্ধুকে আনতেই হবে। আপনাকে আপনার ইতিহাস, আপনি আপনার শরীরে যত ক্রিম মাখান না কেন, আমি আমার শরীরের ক্রিম মাখাই না কেন, আমি আমার বর্ণ, আমি আমার শরীর, আমি আমার চাহনি, এই যে বাঙালিত্ব, সেটাকে আমি মুছতে পারবো? একদমই মুছতে পারবো। থেকে বড় ব্যাপার হচ্ছে আমি মুছবো কেন? দিস ইজ মাই ফার্স্ট কোশ্চেন। সো বাঙালি এখন, মানে বাঙালি তো আর বলবো না, এরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। কট্টর ফ্যাসিজমের সবচাইতে বড় একটা নিদর্শন হচ্ছে যে জাতীয়তাবাদের এমন কট্টর আস্ফালন, যেটা তাদের মধ্যে ফ্যাসিবাদের সবচাইতে বড় চিহ্ন আমি দেখতে পাচ্ছি। এবং এটারই একটা অংশ হিসেবে ইতিহাস সবসময় ফ্যাসিবাদের জন্য একটা গোলমেলে ব্যাপার। আপনার যদি কোনো বলার মতো ইতিহাস থাকে, আমি ছোট্ট করে একটা আপনাকে আমার একটা স্টোরি বলতে চাই, আমার মনে হয় এটা একটু জরুরি দর্শকদের জন্য। 2017 সালে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ডে, আমি ভুল না করে থাকলে। এই সময় ওভালে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা হচ্ছিল, আমি ওভাল স্টেডিয়ামে ছিলাম। তো ভারতীয়রা সেই সময়টাতে, অর্থাৎ আপনার দেশের যারা আছেন, তারা একদল স্লোগান তুলছে বন্দে মাতরম, আর সবাই সেটা বলছে বন্দে মাতরম। কি চমৎকার! মানে তারা জয় হিন্দ বলছে, বন্দে মাতরম বলছে, পুরো স্টেডিয়াম ফেটে পড়ছে এই একটা আওয়াজে। তো বাংলাদেশে মনে হলো যে তারাও একটা স্লোগান দিল,
তো তাদের স্লোগানটা কি, হঠাৎ করে একদল বলে উঠলো জয় বাংলা। তো পাশ থেকেই আমার আমার মনে আছে, এটা আমি চাক্ষুষ, যে ওই জয় বাংলা যারা বলেছে তাদেরকে একটা বড় ধরনের খিস্তি দেওয়া হলো, যে জয় বাংলা কেন বলেছে। তারা বলে উঠলো বাংলাদেশ জিন্দাবাদ। অর্থাৎ আমাদের না একটা নিজস্বতা বলে কিছু নাই, আমাদের একটা সামান্যতম জাতীয় স্লোগান বলে কিছু নাই, যে আমরা স্টেডিয়ামে গিয়ে যে স্লোগান দিব। একটা জাতি ঠিক কতটা মর্মান্তিক, একটা জাতি ঠিক কতটা দেউলিয়া, একটা জাতি ঠিক কতটা ভিখারি হতে পারে, বা এই একটা জাতিকে কিভাবে ভিখারি করে ফেলা হতে পারে, এটা সবচেয়ে বেস্ট বাক্য মনে হয়। কারণ আমরা তেমন ছিলাম না। ক্রিপল করে ফেলা হচ্ছে একটা জাতিকে। এটা এই জাতির জন্য, বাঙালি জাতির জন্য ভয়ঙ্কর বিপর্যয়ের, এবং বাংলাদেশে বসবাসকারী মানুষের জন্য ভয়ঙ্কর বিপর্যয়ের। এবারে যে জায়গা থেকে আমরা আলোচনায় আসব সেটা হচ্ছে গিয়ে যে ৭১-এর সবকিছুকে মুছে ফেলা হবে। মানে ৭১-এ যে একটা স্বাধীনতা এসেছিল এত বিপ্লবের পরে, সেই স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছে ফেলা হবে, এটা কিন্তু স্পষ্ট। তাহলে এর পরের যে বিষয় সেটা হচ্ছে, তাহলে কি এবারে পাকিস্তানের যে সংবিধান, সেই সংবিধান এবারে বাংলাদেশে জারি হতে চলেছে, নতুন বাংলাদেশে জারি হতে চলেছে? আসবো পরের সেগমেন্টে। আমি আবারও সরাসরি চলে যাব নিঝুম বাবুর কাছে। নিঝুম বাবু, যেরকম আমি একটু আগেই ব্রিফ করলাম যে ৭১ মানে বাংলাদেশের ইতিহাসকে তো মুছে ফেলা হচ্ছে। বাংলাদেশ গঠিত হয়েছিল, তার নেপথ্যে কি রয়েছে, কত রক্ত ঝরেছে, সেগুলোকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। তাহলে কি এবারে পাকিস্তানের যে সংবিধান, সেই সংবিধানকে এবারে জারি করার একটা প্রয়াস চলছে? আপনার মানে এই সিদ্ধান্তের পর আপনার কি মনে হচ্ছে? মানে আমি জানি না যে আপনার মধ্যে কোনো ধরনের সন্দেহ আছে কিনা, বাট আমার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই যে বাংলাদেশটা আপনার এই পাকিস্তানের আরেকটা পকেট রাজ্য হতে চলছে। এবং আপনি জানেন যে মুক্তিযুদ্ধ যখন চলছিল, যখন কলকাতাতে আমাদের প্রবাসী সরকার ছিল, তখনই বঙ্গবন্ধুর অন্যতম খুনি খন্দকার মোশতাক যে প্ল্যানটা করেছিল যে একটা ফেডারেল একটা রাষ্ট্র হয়ে বা একটা ফেডারেল একটা প্রদেশ হয়ে কিভাবে থাকা যায় পাকিস্তানের সাথে, সেই সময় সেই ষড়যন্ত্রটা করেছিল। পরবর্তীকালে তো বঙ্গবন্ধুকে খুনি করে ফেললো। ওই মোশতাকদের রেখে যাওয়া বীজগুলোই আজকে চাচ্ছে পাকিস্তানের সাথে আরেকটা প্রদেশ হিসেবে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের একটা অংশ, আমি সবাইকে বলবো না, একটা অংশ, বাংলাদেশের একটা শব্দ আছে, জানি না শব্দের সাথে আপনি পরিচিত কিনা, সেটা হচ্ছে নিমক হারাম। নিমক হারামটা কেমন? সেটা হচ্ছে আপনার থেকে সমস্ত সুযোগ সুবিধা নিবে, সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরে তার যখন বিপদ কেটে যাবে, তখন সে কমপ্লিটলি আপনাকে পিচ দেখিয়ে দেবে। তো বাংলাদেশের একটা অংশের মধ্যে এটা প্রবলভাবে আছে, ভারতের কাছ থেকে সাহায্য না পেলে বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হতে পারতো না, বা সেটা অনেক দেরি হতো, কোনোদিনই হতে পারতো না। এটা নিয়েও কথা বলা যেতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে অনেক দেরি হতো। কিন্তু ভারত আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, যেভাবে আশ্রয় দিয়েছে, পরবর্তীকালে আমরা কি বলা শুরু করলাম যে ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে দুভাগ করেছে। এবং এখনো এই যে বাংলাদেশিদের ভুলে যাওয়া রোগ, এই যে তার আত্মবিস্মৃতি, আপনি একজন বাংলাদেশীর সাথে কথা বলেন, আমি আপনাকে আজকে প্রমাণ দিয়ে বললাম, আপনি তাকে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ ইউর রেস, সে আপনাকে বাঙালি বলবে না, কখনো বাংলাদেশি, কখনো এশিয়ান। এটা আমি টের পাই। আমি তো ইউকেতে প্র্যাকটিস করি, তো আমাদের ওই অ্যাসাইলাম ক্লেম করার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার রেসটা কি। কেউ লেখে এশিয়ান, কেউ লেখে বাংলাদেশি, কেউ লেখে বাঙালি। অর্থাৎ বাংলাদেশিরা এক্স্যাক্টলি জানে না তার রেসটা কি। এর কারণ হচ্ছে তার ইতিহাস চর্চা নেই, তার মানে সুন্দর কিছুর সাথে তার সংযোগ কিছু আমি দেখি না। আর 5ই অগাস্টের পরে তো একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। সো আমার কাছে যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধকে যদি ভুলে দেওয়ানো যেতে পারে, তাহলেই পাকিস্তানের সাথে একটা বড় ধরনের মেলবন্ধন সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কন্টেনারে করে অস্ত্র আসছে, ভারতের 7 সিস্টার্স কে কিভাবে আপনার অস্থির করে দেওয়া যায়, সেটা একটা পায়তারা চলছে। সোজা কথা হচ্ছে যে একটা ভারত বিদ্বেষকে কল্পনা করে মুক্তিযুদ্ধকে একটা পচা এবং বাতিল মাল কিংবা একটা ঐতিহাসিক মিথ্যে, এই ধরনের মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং সেটারই একটা কফিনে অনেকটা শেষ পেরেকের মতোই ঢুকলো দিল জয় বাংলা। দেখেন, জয় বাংলা একটা নিরীহ স্লোগান। এখানে আওয়ামী লীগও নেই, এখানে বিএনপিও নেই, এখানে জাতীয় পার্টি নেই, এখানে ভারতও নেই। জয় বাংলা হচ্ছে আপনার বাংলাদেশকে ব্যাপারে হেইল বাংলাদেশ, অনেকটা সেইটারই একটা সংস্করণ। আপনি যখন নৌকা বাইচের সময় আপনি দেখবেন গান গায়। কেন গান গায়? কারণ হচ্ছে সেই সময় আপনাকে উদ্দীপনা দিতে থাকে। নৌকা বাইচ আপনি যদি মৌনবত অবলম্বন করে কফি খেতে খেতে নৌকা বাইচ করেন, আপনার শক্তি প্রণোদনা আসবে না। ঠিক বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইংলিশদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের স্ব জাতির স্ব স্লোগান আছে। আপনি খুঁজলেই
তো এই জায়গাটার সাথে রাজনীতি থাকার কথা ছিল না, অথচ এখন যারা আছে অর্থাৎ যে রাজাকার আলবদররা এখন বাংলাদেশ চালাচ্ছে বা এই দেশটাকে তারা অনেকটা অলিখিতভাবে পূর্ব পাকিস্তান করে ফেলেছে, এবং এইটার মধ্য দিয়েই তারা প্রমাণ করলো যে এটি একটি রাজাকারের সরকার, এটি একটি আলবদর, আল শামস এবং শাহিন ফৌজ যারা মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে হত্যা করেছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, তাদেরই পূর্বসূরীরা বা উত্তরসূরীরা পূর্বসূরীরা তাদের উত্তরসূরীরা এখন ক্ষমতাতে। এবং আমি আপনাকে আজকের প্রোগ্রামের মাধ্যমে এই কথা আরেকবার একটু বলে দিতে চাই যে এই অবস্থা বেশি দিন থাকবে না। বাংলাদেশের আমরা যারা মুক্তিকামী মানুষ আছে, লক্ষ কোটি জনতা আছে, তারা হয়তো আজকে একটু সন্ত্রস্ত, একটু ভয়ে ভীত, কিন্তু আমরা এই বাংলাদেশকে আবার রিগেইন করব এবং সেটা খুবই শীঘ্রই। দেখুন, আমি আপনার একটা কথার সঙ্গে একমত, সেটা হচ্ছে এই যে নামাক হারাম, যেটা আমাদের দেশে হিন্দিতে একটা খুব বহুল প্রচলিত কথা, নামাক হারাম, যেটাকে বাংলায় নিমক হারামও বলা হয়, যেটা আপনি বললেন। যে দেশ জাতির পিতাকে স্বাধীনতার 4 বছরের মাথায় হত্যা করে, সেই দেশে কিন্তু স্বাভাবিকভাবে এই নিমক হারামি বা ভুলে যাওয়া, আত্মবিস্মৃতি, এই কথাগুলো প্রযোজ্য। সেটা অন্য একটা দিক। নিজুমবাবু, আপনি যে কথাগুলো বলছেন এখানে বসে লাইভে, আমরা এই মুহূর্তে ডিসকাশন করছি, এপারের বাঙালি দর্শকও সেই ডিসকাশন দেখছেন। ঠিক সেই সময় আপনি বিশ্বাস করবেন না, আমার হাতে ফোন রয়েছে, লাইভের ডেটা আমার কাছে রয়েছে, আপনার দেশ থেকেই প্রচুর মানুষ, তার মধ্যে অনেকে যুব সমাজের প্রতিনিধিত্ব করে, অনেক বরিষ্ঠ মানুষও আছেন, তারা কমেন্ট করছেন এবং তারা বলছেন আমি জয় বাংলা বলবো নাকি অন্য কিছু বলবো সেটা আমার ব্যাপার, আপনি বলার কে? মানে এই প্রশ্নটা তোলা হচ্ছে। তার মানে এটা খুব সত্যি কথা যে বাংলাদেশ মানুষগুলো, হ্যাঁ দাদা আপনাকে আমি একটা কথা বলি, এই যে মানুষগুলো আপনাকে আপনার অ্যাম্বিট শেখাচ্ছে, অর্থাৎ আপনার চৌহদ্দি কোনটা সেটা বোঝাবার চেষ্টা করছে যে আপনি কেন বাংলাদেশকে নিয়ে কথা বলবেন, আপনি কেন এটা নিয়ে কথা বলবেন। সেই মানুষগুলোর ফেসবুকে যান, তারা প্যালেস্টাইন নিয়ে কথা বলছে, তারা ইসরায়েল নিয়ে কথা বলছে, তারা বাংলাদেশে সিরিয়াতে কি হয়েছে সেটা নিয়ে কালকে ঘোড়া মিছিল হয়েছে, তারা আমেরিকা নিয়ে কথা বলছে। বাংলাদেশের এই মানুষগুলো সারা পৃথিবীকে নিয়ে কথা বলবে, কিন্তু তাদের যখন এই মূর্খতা নিয়ে প্রশ্ন তোলা হবে, তাদের রাজাকারি নিয়ে প্রশ্ন করা হবে, তখন আপনাকে তারা বলে বসবে আপনি কে। আপনি জাস্ট একটা ক্লিক করে, একটা নামকে ক্লিক করে তার ফেসবুকে ঢুকুন, দেখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান তার মাথার ভেতরে আছে। কখনো সিরিয়া, কখনো প্যালেস্টাইন, পারলে ফিলিস্তিনে গিয়ে, আফগানিস্তানে গিয়ে সে যুদ্ধ করে, পারলে ইউক্রেনে গিয়ে যুদ্ধ করে। এরা সারা পৃথিবীর ব্যাপারে নাক গলাতে খুবই পছন্দ করে, কিন্তু যখন তার ভুলটা ধরিয়ে দেওয়া হয়। আমি বাংলাদেশিদের একটা চরিত্রের কথা আপনাকে বলি। বাংলাদেশিদের মফস্বলে শহরে প্রচুর তরুণরা আপনার মধ্যপ্রাচ্যে থাকে। কেমন? এই মধ্যপ্রাচ্যে তারা জল পানি করে তাদের পুরো শরীরকে তারা কষ্ট দিয়ে তারা সংসারে টাকা পাঠায়। 1 মাস বা 15 দিন যদি তার টাকা পাঠাতে দেরি হয়, একজনের ঘাড়ে বসে 10 জন খায়, এবং 1 মাস বা 15 দিন যদি তার টাকা পাঠাতে দেরি হয়, তখন সেই ছেলেটা হয়ে যায় সবচাইতে বড় খারাপ। এটা বাংলাদেশিদের একটা কমন চরিত্র। অর্থাৎ নিজ দেশের মানুষকে তারা যেভাবে ট্রিট করে, তাদের জাতীয় ইতিহাসকে তারা সেভাবে ট্রিট করে, এবং পৃথিবীকে তারা ট্রিট করে। আপনি ক্রিক ইনফোতে যান, আপনি বাংলাদেশের কোনো মানুষকে কোনো একটা ক্রিকেটের কোনো একটা ডিসকাশনে যান, দেখবেন সারা পৃথিবীর মানুষ আলোচনা করছে কিভাবে শট নিল, কিভাবে খেললো, কিভাবে তার খেলাটা ছিল। শুধু বাংলাদেশিদেরকে দেখবেন চট করে গিয়ে সেখানে গালি দিয়ে আসবে, কারণ ওর যে ইন্টেলেকচুয়াল হাইট সেটা এতই ক্ষুদ্র, এতই নিম্ন। এই যে আপনাকে যে গালিগুলো দিচ্ছে, আমি কিন্তু কিছুই দেখিনি, কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কি কি গালি দিচ্ছে, একদম মুখস্থ আপনাকে বলে দিব আপনাকে কি কি দিচ্ছে। হ্যাঁ, তো এই মানুষগুলো কখনো নিজেকে সম্মান করতে পারে না। দেখবেন তাকে যখন সৌদি আরবে মিসকিন বলে, ফকিরের বাচ্চা বলে, তাকে যখন লাথি মারে, হে 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 করে আপনার খেজুরের কাঁদি ধরে হাসতে থাকে। তার কাজই হচ্ছে খেজুরের কাঁদির কাজ করা, এবং সে হে হে করে হাসবে। আবার যখন আপনি তাকে 2টো চড় মেরে 2টো টাকা ধরিয়ে দিবেন, তখন আপনাকে এরকম 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 করতে থাকবে। কিন্তু এর কারণ কি জানেন? তার ডিগনিটি নাই। অথচ আমি ভারতীয়দেরকে দেখেছি, এমনকি পাকিস্তানিদেরকেও দেখেছি, এমনকি কলম্বিয়া, চিলি, বিভিন্ন দেশের মানুষকে আমি দেখেছি, ইংল্যান্ডে, তাদের কি ভয়ঙ্কর আত্মমর্যাদা। আর বাঙালিকে একটা লাথি দিলে সে হে হে করে এরকম এরকম ঘুরতে থাকে বাংলাদেশিদেরকে। সো এই জিনিসগুলো আমার দেখা। সো ফলে জয় বাংলা থাকবে না, এটা পাকিস্তান হবে, আপনার পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান, এটাই এখনকার বাংলাদেশ। তবে এই অবস্থা বেশি দিন থাকবে না।
আমরা এই বাংলাদেশকে আবার একটা শেপে নিয়ে আসবো বলে আমরা বিশ্বাস করি। দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি, মানে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে করে কি নতুন কোনো অভ্যুত্থান হওয়া সম্ভব? মানে সেখানে সত্যি সত্যি একটা শান্তি বজায় থাকবে? এতদিন পর্যন্ত 5ই অগস্টের আগে পর্যন্ত যা পরিস্থিতি ছিল শেখ হাসিনার আমলকালে, হ্যাঁ এটা খুব সত্যি যে শেখ হাসিনার আমলকালে অনেক প্রশ্ন উঠেছিল। তিনি বিভিন্ন অর্গানাইজেশনকে, বিভিন্ন ইনস্টিটিউশনকে, নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন কমিশনকে বা ইনস্টিটিউশনকে তিনি নিজের হাতে রাখতেন, ঠিকমতো কাজ করতে দিতেন না, ইত্যাদি এই সমস্ত অভিযোগ ছিল। কিন্তু এই কথাটার সাথে আমি একমত নই। অভিযোগ ছিল, আমি নিঝুম বাবু বলছি, এটা অভিযোগ ছিল বিরোধীদের তরফ থেকে, সেটা সত্যিও হতে পারে, সেটা মিথ্যেও হতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে এই রকম পরিস্থিতি তো শেখ হাসিনার সময়ে এতগুলো বছরে আসেনি। এবারে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যা সিচুয়েশন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি যে তার বিচার বুদ্ধিতে সরকার চালাচ্ছেন, এটা গোটা বিশ্ব বুঝে গেছে যে সেটা সম্ভব নয়, এটা চলছে অন্য আরেকটি ইশারায়। আমার এবারে আপনার কাছে প্রশ্ন যে এটা কি তাহলে, মানে বাংলাদেশ কি তাহলে পুরোপুরি এখন আইএসআই এর ইশারায় চলছে, পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলছে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে এখন আইএসআই এর এজেন্ট। আমার কাছে যে তথ্যগুলো আছে, আমার কাছে এমনও তথ্য আছে যে ক্যান্টনমেন্টে আইএসআই এর বেশ কিছু অফিস করা হয়েছে, ছোট ছোট বিভিন্ন ক্যান্টনমেন্টে, এই ধরনের খবর আছে আমার কাছে। এগুলোর ভেরিফিকেশন করা তো খুব কঠিন। আর আইএসআই এর এজেন্ট 5 তারিখের পরে এখানে এসছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা আপোষহীন বলেই আমি মনে করতাম, কিন্তু কতিপয় বিপদগামী অফিসার বাংলাদেশ সেনাবাহিনীকে যে পথে পরিচালিত করছে বা বিজিবিতে যে পরিবার পরিচালিত করছে সেটা খুবই ভয়াবহ। আমি জানি না যে এই অবস্থা থেকে উত্তরণের রাস্তাটা কি হতে পারে। তবে আপনি যেটা বললেন যে বিপ্লব কি আসন্ন কিনা, আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 76 বছরের পুরাতন একটা রাজনৈতিক দল। এই বাংলাদেশের স্বাধীনতা যত বিপ্লব আপনি মনে করতে পারেন, 69-এর গণ অভ্যুত্থান, আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, এর প্রত্যেকটির অগ্রভাগে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলটি সংকটে পড়েছে, খুবই সঠিক কথা। এই দলটি একটা বড় ধরনের ধাক্কার মধ্যে পড়েছে, সেটাও সঠিক কথা। কিন্তু এই বাংলাদেশে এখনো বাংলাদেশ আওয়ামী লীগের 40% ভোটার, আপনি যদি সব ফেলেও দেন, একটা দেশে যদি 40% থেকে আমি 10% কমিয়ে যদি 30%ও আনি, একটা দলের 30% ভোটার যেন তেন কথা নয়। এবং এই দেশের মানুষরা কিন্তু সহ্য করে, হঠাৎ বাদ ভেঙে গেলে তারা খেপে যায়। এবং ইউনূস তাদেরকে সে পথেই নিয়ে যাচ্ছে। এই যে আজকে জয় বাংলা স্লোগানটা নিয়ে যাওয়া হলো, মানুষ কিন্তু এইটার জন্য রেডি ছিল না, কারণ নাথিং টু ডু উইথ জয় বাংলা, এটা তার বুকে আঘাত দেওয়া হয়েছে। সুতরাং এই ছোট্ট ছোট্ট ক্ষোভ একটা সময় মানুষ উগরে দেবে, এবং এদের যা অবস্থা হবে সেটা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না। বেশ, আর সেই ক্ষোভ আমি আপনার কথাতেও বুঝতে পারছি নিঝুম বাবু, একটা বাঙালি হিসেবে সেই ক্ষোভ থাকাটা স্বাভাবিক। এবারে আমার যেটা পরের যে প্রশ্ন, যেটা নিয়ে সারা বিশ্ব কিন্তু দেখছে এই বিষয়গুলো, তাদের সবার নজরে রয়েছে, সরকার যতই চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, বাংলাদেশে যে হিন্দুদের ওপর উৎপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, জায়গায় জায়গায় হিন্দু মন্দির নষ্ট করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সুনামগঞ্জে বাড়ির পর বাড়িতে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালানো হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখন বিশ্বের সামনে চলে এসেছে। এই যে হিন্দু নির্যাতন, এই যে হিন্দু উৎপীড়ন, তারপরেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন যে মুসলমান সবাই খুব সংযমের সঙ্গে রয়েছে, তারা কেউ এই ধরনের কাজ করছে না, তারা সবাই চাইছে যাতে একটা সম্প্রীতির বাতাবরণ নিয়ে যাওয়া যায়। কি বলবেন এই বিষয়ে, আপনার মত কি? এই বিষয়ে মতামত খুবই স্পষ্ট। বাংলাদেশে হিন্দুদের উপরে একদম এক কথাতে জেনোসাইড চলছে, গণহত্যা চলছে। গতকাল আমি আমার যে এলাকা, বাংলাদেশের লক্ষ্মীপুরের যে রামগঞ্জ এলাকা, সেই রামগঞ্জ এলাকাতে আজকে থেকে 3 মাস আগে সেখানকার হিন্দুরা তাদের যে অফিস, তাদের ব্যবসা বাণিজ্য, বাড়িঘর ভাঙচুরের কারণে তারা সেখানে একটা আপনার মানববন্ধন করেছিল। আমি সেটার ভিডিও গতকালকে দিয়েছি। আমি শুনেছি যে এই ভিডিওতে কারা কারা আছে এখন তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। তাদেরকে এটা বের করা হচ্ছে যে নিঝুম মজুমদার যেহেতু শেয়ার দিয়েছে, তার মানে হচ্ছে তোমরা একটা প্রোপাগান্ডার অংশ। এবং আমি তখন আমার নিজেরই খারাপ লাগছে যে এদেরকে খুঁজে এদের বাড়িঘর হয়তো নির্যাতন করা হবে। বাংলাদেশের হিন্দুরা শুধুমাত্র তাদের ধর্ম হিন্দু, তারা অন্য ধর্ম পালন করে না, হিন্দু ধর্ম পালন করে বলে তাদের উপরে এই নির্যাতন হচ্ছে। এবং এথনিক ক্লিনজিং বলে একটা শব্দের সাথে আমরা পরিচিত আছি, যেটা গণহত্যার ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। এবং আরো দুটো শব্দ আপনার বলে রাখা ভালো, সেটি হচ্ছে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক।
এই ওয়াইড স্প্রেডে তারা খুন করছে এবং এটা হচ্ছে একদম সিস্টেমেটিক একটা প্ল্যানের অংশ হিসেবে এই জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে। হিন্দুদের বসতবাড়ি দখল, হিন্দুদের অফিস আদালত দখল, তাদেরকে নির্যাতন। আপনি জানেন বাংলাদেশ পুলিশে প্রায় 250 জনের মতো হিন্দু ধর্মাবলম্বী আছে যারা ট্রেনিং এর আর মাত্র 4-5 দিন বাকি ছিল তাদের পাস আউটে, তাদেরকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র তারা হিন্দু বলে। সনাতনী যারা আছে চিটাগংয়ে, যারা ইসকনের সদস্য আছে, আপনি জানেন যে একজন সাধু, তার নাম চিন্ময় প্রভু, চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। তার পক্ষে আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং যেই আইনজীবী দাঁড়িয়েছে তাকে নির্যাতন করেছে, তাকে অনেকটা হত্যার কাছাকাছি করে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বীকে গ্রেফতার করা হয়েছে। কারণ তারা বলছে যে ওইখানে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামে এক ভদ্রলোক নিহত হয়েছেন জামাত শিবির হিজবুত তাহরির আক্রমণে, কিন্তু তাদেরকে ধরতে গিয়েও হিন্দু ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার করা হচ্ছে। আপনারা জানেন যে আমেরিকার যে প্রেসিডেন্ট, যিনি 20 তারিখে ক্ষমতা নিতে যাচ্ছেন, ট্রাম্প, তিনি পর্যন্ত তার টুইটে বলেছেন যে এই গণহত্যা বন্ধ করো, এই নির্যাতন বন্ধ করো। বাংলাদেশে এখন জামাত শিবির, হিজবুত তাহরির, বিএনপির অনেক কর্মীরা তারা সিস্টেমেটিক ভাবে তারা বুঝে শুনে তারা এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাচ্ছে। এমনকি এই যে এই আন্দোলনের সমন্বয়ক যে আছে তার নাম হচ্ছে সার্জিস আলম, আপনি যদি একটু ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন সে পঞ্চগড়ে একটা সভাতে বলেছে, হিন্দুদেরকে বলছে যে আপনারা নিজেদের দুর্ভাগ্য নিজেরাই টেনে এনেছেন কারণ আপনারা আওয়ামী লীগকে ভোট দেন। মানে কে কাকে ভোট দেবে, কে কাকে পছন্দ করবে, এটাও এই সরকার এখন বলে দিচ্ছে, বাতলে দিচ্ছে। অর্থাৎ আপনার এই কথা নিঝুম বাবু, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি বলে গেলেন আজকে আজ তাক বাংলার এই লাইভ স্ট্রিমিং এ। আপনার এই কথাগুলো আমি তাদেরকেও বলবো, এপার বাংলায় বসে যারা শুধু বলছেন যে বাংলাদেশে এমনও কিছু ঘটছে না, শুনে আশ্চর্য হবেন, এখানে এরকম অনেক গুণীমানী গণ্যমান্য ব্যক্তিত্ব রয়েছেন, তারা বলছেন বাংলাদেশের পরিস্থিতি এখনো সেরকম কিছু নয়, যেটা বলা হচ্ছে হিন্দুদের উপর উৎপীড়ন নির্যাতন, সেটা নাকি সেরকম পর্যায়ে যায়নি বা সেরকম কিছুই নয়। তাদের কাছে এই কথাগুলো শোনা দরকার। সেখানে কিভাবে প্ল্যান করে হিন্দু শূন্য করার ছক কষা হয়েছে ইউনূসের নেতৃত্বে বা ইউনূস সরকারের নেতৃত্বে, সেটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে নিঝুম বাবু, নিঝুম মজুমদার, বাংলাদেশের বিখ্যাত আইনজীবী, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি অনলাইন স্ট্রিমিংয়ে। অনেক ধন্যবাদ আপনাকে।